গল্পকথন বাই জ্যোতি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প, সাদা গাড়ি। আমি যাদের পছন্দ করি না তাদের সঙ্গে আমার ঘুরে ফিরে দেখা হয়। হয়তো খুব জমিয়ে গল্প করছি, কাজের ছেলেটি এসে বলল, কে জানে আইসে, আপনারে বুলায়। বাইরে উকি দিলে এমন একজনকে দেখা যাবে যার সঙ্গে একসময় খাতির ছিল, এখন নেই। তবু হাসির একটা ভাব করে উল্লাসের সঙ্গে বলতে হবে, আরে আরে কী খবর, তারপর কেমন চলছে। একসময় হয়তো এই লোকটির সঙ্গে তুই তুকারি করতাম, এখন দূরত্ব রাখার জন্য ভাববাচ্চে কথা বলতে হয়। বাংলা ভাষায় ভাববাচ্য খুব উন্নত নয়, দীর্ঘ সময় কথা চালানো যায় না। আজকের ব্যাপারটাই ধরা যাক। আড্ডা জমে উঠেছে, বাংলা বানান নিয়ে খুব তর্ক বেঁধে গেছে। এমন সময় কাজের ছেলেটি এসে বলল, আমাকে নাকি কে ডাকছে। বেরিয়ে দেখি সাব্বির। আমি হাসি মুখে বললাম, বাইরে কেন, ভেতরে এসে বসুন। সে অপ্রস্তুত ভঙ্গিতে হাসল। আসুন ভেতরে। না না, ঠিক আছে। আমার কয়েকজন বন্ধু বান্ধব এসেছে, গল্পগুজব হচ্ছে। আসুন পরিচয় করে দেই, অন্য একদিন আসবো। আজ অসুবিধা কিসের, আসুন ভেতরে। সাব্বির চোখ মুখ লাল করে ভেতরে ঢুকলো। পুরুষ মানুষদের লজ্জায় এমন লাল হতে কখনো দেখিনি। নাকের পাতায় বিন্দু বিন্দু ঘাম। ভেতরে তখন তুমুল উত্তেজনা। আজিজ ফজলুকে জিজ্ঞেস করছে, ধূলি বানান কর দেখি, হর্ষউকার নাকি দীর্ঘকার। রাগে চোটে ফজলু তোতলাচ্ছে, ক্রমাগত তার মুখ দিয়ে থুতু পড়ছে। বিশ্রী অবস্থা। সাব্বির নার্ভাস ভঙ্গিতে রুমাল দিয়ে তার মুখ মুছল এবং মৃদুস্বরে বলল, আজ যাই, অন্য আরেকদিন আসবো। বসুন না, তাস হবে। তাস খেলতে পারেন তো? জি না, আজ আমি যাই, আজ আমার একটা কাজ আছে। আমি সাব্বিরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম। সেখানে সাদা রঙের প্রকাণ্ড একটা গাড়ি দাঁড়িয়ে আছে। মুস্কো জোয়ান এক ড্রাইভার সাব্বিরকে দেখে স্প্রিংয়ের মতো লাফিয়ে বের হলো এবং দ্রুত দরজা খুলে মূর্তির মতো হয়ে গেল। আমাদের বয়সে একটা ছেলের জন্য এতটা আয়োজন আছে ভাবাই যায় না। আমি তীব্র একটা ঈর্ষ্যা নিয়ে মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম। ছুটির সকালে ঈর্ষার মতো জিনিস দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু এটা অনেকক্ষণ ধরে বুকে খসখস করতে লাগলো। সাব্বিরের সঙ্গে পরিচয়ের সূত্রটা এরকম। পুরানা পল্টনের এক ওষুধের দোকানে ঢুকেছি প্যারাসিটামল কিনতে। পয়সা দিয়ে বেরোবার সময় দেখলাম ঘটাঘট শব্দে সব দোকানে ঝাঁপ পড়ে যাচ্ছে। চারদিকে দারুণ ব্যস্ততা। কি হয়েছে কেউ কিছু বলতে পারছে না, সবাই ছুটছে। ট্রাকওয়ালাদের সঙ্গে বাসওয়ালাদের নাকি কি একটা ঝামেলা। একদল লোক নাকি রামদা নিয়ে বের হয়েছে। ব্যাপারটা গুজবি হবার কথা। এ যুগে রামদা দিয়ে কেউ কাউকে মারেও না, নিয়েও বের হয় না, তবে সাবধানে মাননি। দ্রুত পাশের গলিতে ঢুকে দেখি গলির মাথায় একটা পাঞ্জাবি গায়ে দারুণ ফর্সা ছেলে লম্বালম্বি হয়ে পড়ে আছে। তার চশমা ছিটকে পড়েছে অনেক দূরে। আমি গিয়ে তাকে টেনে তুললাম। সে বিড়বিড় করে বলল, চশমা ছাড়া আমি কিছু দেখতে পাই না, আমার মায়োপিয়া, চোখের পাওয়ার 6 ডায়োপ্টার। চশমার একটা কাঁচ খুলে পড়ে গিয়েছিল। এক কাচের চশমা পরে সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। তাকে বাড়ি না পৌঁছানো পর্যন্ত সে আমার বাঁ হাত শক্ত করে ধরে রাখল, সম্ভবত ভয় পাচ্ছিল আমি তাকে ফেলে রেখে চলে যাব। কোনো পুরুষ মানুষের এমন মেয়েদের মতো চেহারা হয় আমার জানা ছিল না। পাতলা ঠোঁট, কাচবিহীন চোখের দিকে তাকালে মনে হয় কাজল পরানো, কিশোরীদের মতো ছোট্ট চিবুক। আমি বললাম, আপনি কি করেন? ইংরেজিতে MA পরীক্ষা দেব। তাই নাকি, ভালো। গত বছর পরীক্ষা দেবার কথা ছিল, দেইনি। আমার হার্টের অসুখ, হার্টবিটের হৃদমে গণ্ডগোল আছে। চিকিৎসা করছেন তো? এর কোনো চিকিৎসা নেই।
এই বলে সে ফ্যাকাশেভাবে হাসতে লাগলো। আমি সিগারেট বের করলাম। নেন সিগারেট খান। আমি সিগারেট খাই না। নিকোটিন হার্টের মাসলে ক্ষতি করে, ফাইবারগুলি শক্ত করে দেয়। এত সব জানলেন কিভাবে? আমার মা ডাক্তার। নিউ ইস্কাটনের যে বাড়ির সামনে রিক্সা থামলো সেটাকে বাড়ি বলা ঠিক না, সেটা একটা হুলস্থুলো ব্যাপার। আমরা রিক্সা থেকে নামতেই চারদিকে ছোটাছুটি পড়ে গেল। সাব্বিরের মতো দেখতে একজন মহিলা তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলো, কেন তুমি কাউকে কিছু না বলে বেরোলে? আর বেরোলে যখন গাড়ি কেন নিলে না? সাব্বির অপ্রস্তুত ভঙ্গিতে হাসতে লাগলো। ভদ্রমহিলা অভিমানী স্বরে বললেন, কেন তুমি আমাদের কষ্ট দাও? আর যাব না মা। তোমার দুর্বল হার্ট, যে কোনো সময় কিছু একটা যদি হয়ে যেত তখন। মা, আর যাব না। এই ছেলেটাই সাব্বির। রাত 8টার আগে আমি এদের বাড়ি থেকে বেরোতে পারলাম না। সাব্বিরের বাবা এবং মা এমন একটা ভাব করতে লাগলেন যেন আমি সাব্বিরকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। এরকম বড় একটা কাজের যোগ্য পুরস্কার দিতে না পেরে তারা দুজনেই অস্থির। আমাকে বাড়ি পৌঁছে দিতে এবং বাড়ি চিনে আসবার জন্য একজন লোক চলল আমার সঙ্গে। ছোট গলিতে বড় গাড়ি ঢুকবে না, এজন্য টেলিফোন করে একটা ছোট গাড়ি আনানো হলো। সাব্বির বাবা মার নিষেধ অগ্রাহ্য করে আমাকে এগিয়ে দিতে এলো গেট পর্যন্ত। নিচু স্বরে বলল, বাবা মা আমার জন্য খুব ব্যস্ত, একটা মাত্র ছেলে তো। আপনি একাই নাকি? জি, 5 ভাই বোন ছিলাম আমরা, এখন আমি একা। বাকিরা কোথায়? সবাই মারা গেছে। আমাদের ফ্যামিলিতে কেউ বেশি দিন বাঁচে না। আমার এক চাচা ছিলেন, তারও 4 ছেলেমেয়ে ছিল। সবাই 30 সবার আগেই মারা গেছে। বলেন কি? জি, আমিও বাঁচব না। আরে এসব কি বলছেন? জি, সত্যি কথাই বলছি। দেখেন না, হার্টের অসুখ হয়ে গেল। আমার বন্ধুবান্ধবরা সব আমার মতো। পাশ করার পর সবাই কিছু একটাতে ঢুকে পড়েছি। ব্যাংক, ট্রাভেল এজেন্সি, নাইট কলেজের পার্ট টাইম টিচার। একমাত্র আজিজ কোথাও কিছু না পেয়ে লতে ভর্তি হয়েছে। ছুটি ছাটার দিনে তাস টাস খেলে। মাঝে মধ্যে পরিমলদের মামার বাড়িতে ভিসিআর দেখি এবং প্রায় সব দিনই আড্ডাটা শেষ হয় একটা ঝগড়ার মধ্যে। কোনো কোনো সময় হাতাহাতির পর্যায়ে চলে যায়, তাতেও অসুবিধা হয় না কিছু। আবার যখন দেখা হয় তখন পুরনো দিনের কথা আর মনে থাকে না। বিয়ে করার আগে পর্যন্ত এই সময়টা বেশ ভালো। চায়ের দোকানে বসে বিষাদ চায়ে চুমুক দেওয়া মাত্র মনে হয় জীবনটা বড়ই সুখের। ফজলুদের ভাড়াটেদের ছোটো মেয়েটার হৃদয়হীনতা আমাদের ফজলুর চেয়েও বেশি আঘাত করে। এরকম সুখের সময় উপদ্রবের মতো মাঝে মাঝে উপস্থিত হয় সাব্বির। তাদের গাড়ির মুস্কো ড্রাইভার চায়ের দোকান থেকে আমাকে ডেকে নিয়ে যায়। সাব্বির লজ্জায় লাল হয়ে বলে, চা খাচ্ছিলেন সবাই মিলে? আড্ডা দিচ্ছি, আসুন না। জি না, আমি চা খাই না। চা না খেলে না খাবেন, বসে গল্প করুন। আরেকদিন আসবো, আজ একটু কাজ আছে। কাজ থাকলে চলে গেলেই হয় তা না, অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। বিরক্তিতে আমার গা জ্বলে যায়, তবু ভদ্রতা করে দাঁড়িয়ে থাকতে হয়। কী নিয়ে এত গল্প করেন? গল্প করার টপিকের অভাব আছে নাকি? রাজনীতি, মেয়ে মানুষ, সিনেমা, প্রেম। এসে শুনুন না, শুনতে না চাইলে বলুন। কি বলবো? প্রেমের অভিজ্ঞতার কথা বলেন। সাব্বির টমেটোর মতো লাল হয়ে বলল, মেয়েদের বিষয়ে আমার অভিজ্ঞতা নেই। আমি কোনো মেয়ের সঙ্গে সামনাসামনি কথাও বলিনি। বলেন কি? জি সত্যি, আমি একাই থাকি। মেয়েদের সঙ্গে মেশে আমার মা পছন্দ করেন না। আমার হার্টের অসুখ। তাতে কি? মানে সামান্যতম এক্সাইটমেন্টে হৃদমে গণ্ডগোল হয়, মেজর প্রবলেম হতে পারে। আমি ঝামেলামুক্ত হবার জন্য বলি, আজ তাহলে যান, রোদ লাগছে। সাব্বির তবু যায় না, দাঁড়িয়ে থাকে। তার একটু দূরে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে থাকে মুস্কো ড্রাইভার। কুৎসিত ব্যাপার। মেয়েলি চেহারার এই যুবকের সুখ দুঃখের সাথে আমার সুখ দুঃখের কোনো মিল নেই। এরকম নরম স্বরে মিষ্টি কথা বলতে আমার ভালো লাগে না।
আমি সাব্বিরকে এড়িয়ে চলবার জন্য নানা রকম কৌশল করি। ঘরে বসে থেকে কাজের ছেলেটিকে বলে পাঠাই বাসায় নেই, কখন ফিরবে তাও ঠিক নেই। কোনো দিন নিজেই গিয়ে বলি আমি এক্ষুনি বের হব, হাসপাতালে এক বন্ধুকে দেখতে যাব। আজ তো কথা বলতে পারছি না। আসুন হাসপাতালে পৌঁছে দিই। কোন হাসপাতাল? না না, তার দরকার নেই, আমার কোনো অসুবিধা হবে না, আসুন না। মহা বিরক্তিকর ব্যাপার। রাস্তার কোনো সাদা রঙের গাড়ি দেখলেই মনে হয় এই বুঝি গাড়ি থামিয়ে ফর্সা পাঞ্জাবি পরা সাব্বির বেরিয়ে আসবে। মোটা কাচের আড়ালে যার চোখ ঢাকা বলে মনের ভাব বোঝা যাবে না। কথা বলবে এমনভাবে ভালো মানুষের মতো যে রাগ করা যাবে না, আবার সহ্য করাও যাবে না। রাস্তায় বেরোলে একটা অস্পষ্ট অস্বস্তি লেগে থাকে। এই বুঝি দেখা হলো। অস্বস্তিটা সবচেয়ে বেশি হয় নীলু সঙ্গে থাকলে। নীলু তার কারণ বুঝতে পারে না। সে বিরক্ত হয়ে বলে, এরকম করো কেন? দেখা হলে কি হবে? আমার তো ভদ্রলোককে দেখতে ইচ্ছে করছে। একদিন অবশ্য দেখা হলো। গ্রিন রোড দিয়ে হেঁটে হেঁটে আসছি, হঠাৎ রাস্তার পাশে সাদা গাড়িটি দাঁড়িয়ে গেল। গাড়ির ভিতর থেকে সাব্বির অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি না দেখার ভান করলাম এবং অতি দ্রুত একটা রিক্সা ঠিক করে নীলুকে নিয়ে উঠে পড়লাম। সারাক্ষণই ভয় করতে লাগলো, এক্ষুনি হয়তো সে গাড়ি নিয়ে সামনে এসে থামবে, লাজুক গলায় বলবে, কোথায় যাবেন বলুন, নামিয়ে দিই। সেরকম কিছু ঘটল না। নীলু বিরক্ত হয়ে বলল, হুট করে রিক্সা নিলে কেন? আমি কতবার বলেছি পাশাপাশি রিক্সা চড়তে আমার ভালো লাগে না। ভালো লাগে না কেন? হুট তুলতে হয়, হুট তুললে আমার কেন জানি দম বন্ধ হয়ে আসে। হুট না তুললেই হয়? পাগল, হুট না তুলে অবিবাহিত একটা ছেলের সঙ্গে আমি রিক্সায় চড়ব? বিকালটা আমার চমৎকার কাটলো। দুজনে খুব ঘুরলাম। সন্ধ্যাবেলা ঢুকে পড়লাম একটা চাইনিজ রেস্টুরেন্টে। নীলু সারাক্ষণই বলল, ইস, বাসার সবাই দুশ্চিন্তা করছে, তবু উঠবার কোনো তাড়া দেখালো না। নীলুকে শ্যামলিতে রেখে বাসায় ফিরে দেখি সাব্বির আমার জন্য অপেক্ষা করছে। আমি অবাক হয়ে বললাম, কী ব্যাপার? কোনো ব্যাপার না, এমনি এলাম। দিনে এলে তো আপনাকে পাওয়া যায় না। কোনো বিশেষ কাজে এসেছেন না শুধু গল্প করার জন্য? না, কোনো কাজ নেই, এমনি। সাব্বির রুমাল দিয়ে কপালে ঘাম মুছতে লাগলো। আমি বললাম, চা খান, চা দিতে বলি? জি না, চাটা না, আমি এখন যাব। মা চিন্তা করছেন, এত রাত পর্যন্ত বাইরে কখনো থাকি না। আজই বা থাকলেন কেন? আপনাদের দুজন ক্যাচ দেখলাম, বড় ভালো লাগলো, সেইটা বলবার জন্য। সাব্বির লজ্জায় বেগুনি হয়ে গেল। আমাকে আর নীলুকে দেখেছেন বুঝি? জি, বড় ভালো লাগলো। আমি একবার ভাবলাম এগিয়ে গিয়ে বলি, কোথায় যাবেন বলুন, পৌঁছে দেই। আপনারা কি মনে করেন এইভাবে গেলাম না। আমি নিঃশব্দে একটা সিগারেট ধরালাম। সাব্বির মৃদুস্বরে বলল, আমি অবশ্য আপনাদের পেছনে পেছনে গিয়েছি। তাই নাকি? জি, ড্রাইভারকে বললাম দূর থেকে ওই রিক্সাটাকে ফলো করো। তারপর ফলো করলেন? জি, শাহবাগ পর্যন্ত। তারপর ড্রাইভার আর রিক্সার লোকেট করতে পারলো না। আপনি কি রাগ করেছেন? না, আমি একবার ভেবেছিলাম আপনাকে বলবো না, কিন্তু আপনাদের দুজনকে এত সুন্দর লাগছিল, কি সুখী সুখী লাগছিল, আমার মনে হলো এটা বলা উচিত। আপনি রাগ করেননি তো? আমি ঠান্ডা স্বরে বললাম, না, রাগ করিনি। রাত অনেক হয়েছে, এখন বাসা যান, নয়তো আপনার মা আবার রাগ করবেন। জি, তা ঠিক। সাব্বির চলে গেল, কিন্তু আমার বিরক্তির সীমা রইল না। লোকটি কি নির্বোধ না অন্য কিছু? আমার মনে একটা ক্ষীণ সন্দেহ হলো, এরকম ঘটনা আবার ঘটবে। ও যদি আমাকে এবং নীলুকে আবার কখনো দেখে, তাহলে আবারও সাদা গাড়ি আসবে পেছনে পেছনে। কি অসহ্য অবস্থা! ঘটল তাই। দিন 7 পর সাব্বির এসে হাসি মুখে বলল, আপনারা কি বুধবার বিকেলে শিশু পার্কের সামনে ফুচকা খাচ্ছিলেন? মনে নেই? আপনার পরনে ছিল একটা চেক শার্ট, আর আপনার বান্ধবীর গায়ে লাল রঙের চাদর, হাতে একটা চটের ব্যাগ। মনে পড়েছে? হ্যাঁ, পড়েছে। আমি কিন্তু ফুচকা খাবার পর থেকে ঠিক কাটায় কাটায় 1 ঘন্টা আপনাদের ফলো করেছি। তাই নাকি? জি।
এত ভালো লাগছিল আমার, ড্রাইভারকে বললাম তারা দেখতে পায় না এমনভাবে তাদের ফলো করো। আপনি অবশ্য একবার পেছনে তাকিয়েছিলেন, কিন্তু কিছু বুঝতে পারেননি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, নীলুর সঙ্গে থাকলে আমি একটু অন্যমনস্ক থাকি। সাব্বির গভীর আগ্রহে বলল, আচ্ছা এলিফ্যান্ট রোডের ওই দোকানটা থেকে কি কিনলেন আপনারা? আমি তার জবাব না দিয়ে গম্ভীর হয়ে বললাম, আসুন আপনার সঙ্গে নীলুর পরিচয় করে দিই। না না, তার কোনো দরকার নেই। আপনাদের দুজনকে একসঙ্গে দেখতেই আমার ভালো লাগে। কীরকম অদ্ভুত সুখী সুখী চেহারা। জানেন, আমি মাকে আপনাদের কথা বলেছি। ভালো করেছেন। আমি যে মাঝে মাঝে আপনাদের পেছনে পেছনে যাই, আপনি কি রাগ করেন? আমি উত্তর না দিয়ে সিগারেট ধরালাম। একটা সাদা গাড়ি সর্বত্র আমাদের অনুসরণ করছে, এটা ভাবতেই মন শক্ত হয়ে যায়। সাব্বির বসে আছে আমার সামনে, তার ফর্সা কিশোরীদের মতো মুখে উত্তেজনার ছাপ, কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখ চকচক করছে। বোধহয় কেঁদেই ফেলবে। সে অনেকখানি ঝুঁকে এসে বলল, পৃথিবীর মানুষ এত সুখী কেন বলুন তো? সাব্বিরের সঙ্গে এটাই আমার শেষ দেখা। আর কখনো সে আমার কাছে আসেনি। হয়তো শরীর খুব বেশি খারাপ, ঘর থেকে বেরোতে পারছে না, কিংবা গিয়েছে বাইরে, কিংবা অন্য কিছু। গিয়ে খোঁজ নেবার মতো ইচ্ছে কখনো হয়নি। সাব্বির আর কখনো আসেনি, কিন্তু সাদা গাড়িটি ঠিকই অনুসরণ করেছে আমাদের। যখনই নীলুর মজার একটা কিছু বলা শুরু করেছে, কিংবা যখনই আমার নীলুর হাত ধরতে ইচ্ছে হয়েছে, তখনই বুঝতে পেরেছি বিশাল সাদা গাড়িটা আশেপাশে কোথাও আছে। এর হাত থেকে আমাদের মুক্তি নেই। নীলুর সঙ্গে শেষ পর্যন্ত আমার বিয়ে হয়নি। যে মেয়েটিকে বিয়ে করেছি সে নীলুর মতো নয়, কিন্তু তার জন্যও আমি প্রচণ্ড ভালোবাসা অনুভব করি। বৃষ্টির রাতে যখন হঠাৎ বাতি চলে যায়, বাইরে হাওয়ায় মাতামাতি শুরু হয়, আমি গভীর আবেগে হাত রাখি তার গায়ে। তখনই মনে হয় কাছেই কোথাও সাদা গাড়িটি বৃষ্টিতে ভিজছে। চশমা পরা অসুস্থ যুবক ভুরু কুঁচকে ভাবছে, মানুষ এত সুখী কেন? শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প, সাদা গাড়ি। আজকে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।